নমস্কার, জেলার খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরুতেই নজর রাখবো হুগলি জেলায়। পুজোর আগে কাজ বন্ধ হয়ে গেল গ্যাঞ্জেস জুট মিলে। মালিক পক্ষের বিরুদ্ধে অসন্তোষের কারণ দেখিয়ে আজ জুট মিল থেকে বেরিয়ে আসেন হাজারেরও বেশি শ্রমিক। স্থায়ী শ্রমিকদের সমানভাবে কাজ দেওয়া সহ একাধিক দাবিতে রবিবার সকাল থেকে বিক্ষোভ চলে কারখানার গেটের সামনে। আমরা এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অমল চক্রবর্তী। অমল, যে বিষয়টা জানতে চাইবো, আজকে যে গ্যাঞ্জেস জুট মিলে শ্রমিকরা বিক্ষোভ দেখায়, তারা যে মালিকের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে, মূলত কি কারণে মালিক পক্ষের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে শ্রমিক সংগঠন? দেখো সুপর্ণা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এই জুট মিল সংক্রান্ত যে অভিযোগ, তাদের যে অসন্তোষ, যে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যে অসন্তোষ, এটা হুগলির সর্বত্র জায়গা থেকে। এর আগে চন্দননগর জুট মিল বন্ধ হয়ে গেছে, তার আগে আমরা দেখেছি ভদ্রেশ্বর জুট মিল। ঠিক এমনই ভাবে দেখা গেল আজকে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে একই ঘটনা ঘটেছে। সকালবেলা মর্নিং শিফটে যখন শ্রমিকরা প্রথমে সেলাই ইউনিটে যায়, সেখানে গিয়ে তারা কাজ শুরু করে, তখনই কর্তৃপক্ষের এক কাজের দাবিতে যে তাদের পুরনো মেশিনেই বেশি পরিমাণে তাদেরকে কিন্তু মাল সরবরাহ করতে হবে, সেই পরিমাণে প্রোডাকশন দিতে হবে। কিন্তু শ্রমিকরা বলতে শুরু করে যে আমরা পুরনো মেশিনে কি করে এত প্রোডাকশন আমরা দিতে পারবো, আমাদেরকে আরো কয়েকটা মেশিন বাড়িয়ে দেওয়া হোক, আমরা নিশ্চয়ই বেশি খেটে সেটা আমরা নিশ্চয়ই পরিমাণটা সংখ্যাটা আমরা বাড়িয়ে দেব। কিন্তু কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। এমতো অবস্থায় সেই সেলাই ইউনিট থেকে কিন্তু কিছু শ্রমিক ওখান থেকে গেটের বাইরে বেরিয়ে যায়। এইভাবে কিন্তু আস্তে আস্তে সমস্ত জুট মিলের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে INTTUC এর দলীয় পতাকা নিয়ে কিন্তু গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে এই বিক্ষোভ যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, সময় গড়াতে থাকে, সেই সময় বাঁশবেড়িয়া ফাঁড়ির পুলিশ কিন্তু ওখানে এসে উপস্থিত হয়। সেখানে বাঁশবেড়িয়া ফাঁড়ির পুলিশ কিন্তু উপস্থিত হওয়ার পরেই দলীয় পতাকা নিয়ে কিন্তু তারা বলতে থাকে কর্তৃপক্ষের এই রকম মনমানি আমরা সহ্য করব না। কারণ তাদের দাবি পরিষ্কার যে আমরা চুক্তিবদ্ধ শ্রমিক, আমাদের সাথে একটি এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্টে আমাদেরকে মাসের মধ্যে 26 দিন কাজ দিতে হবে। কিন্তু মালিক কর্তৃপক্ষ সেই কাজ কিন্তু তারা দিচ্ছে না। উপরন্তু স্থায়ী শ্রমিককে বাদ দিয়ে তারা কিন্তু ঠিকা শ্রমিকের দ্বারস্থ হয়েছে মালিক কর্তৃপক্ষ বেশি মুনাফার জন্য। তারা কিন্তু ঠিকা শ্রমিককে দিয়ে কিন্তু তারা কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। স্থায়ী শ্রমিকদের কিন্তু তারা বঞ্চনা করছে, তারা কিন্তু স্থায়ী শ্রমিকদের কাজ ঠিক মতো দিচ্ছে না। তবেই তারা এই আন্দোলনে যায়। এই আন্দোলন যখন দীর্ঘতর হতে থাকে, মালিক কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা হয়, মালিক কর্তৃপক্ষ জানায় যে 8 থেকে 10 জন শ্রমিকের জন্যই কিন্তু মিলের এই অচল অবস্থা। তাদের কিন্তু আমরা বলেছিলাম 8 ঘন্টা ডিউটি, তার মধ্যে 7.5 ঘন্টা আপনারা কাজ করুন, তারা আর আধা ঘন্টা যেটা 30 মিনিট সময় সেটা আপনাদের টিফিন আওয়ার। কিন্তু যারা শ্রমিক সংগঠনের তরফ থেকে শ্রমিকরা কিন্তু বলে ওঠে যে না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, আমরা এইভাবে কাজ করতে পারবো না। যে পরিমাণে আমাদেরকে প্রোডাকশন দেওয়ার কথা বারবার বলা হচ্ছে, তাতে কিন্তু এই কটা মেশিনে হবে না, মেশিন বাড়াতে হবে, তবেই আমরা এই কিন্তু প্রোডাকশন দিতে পারবো। কিন্তু বর্তমানে পুজোর সময় সকলেরই একটা সমস্যা, সকলেই পুজোর প্রত্যেকেরই পরিবার আছে। আর এই যে জুট মিল অসন্তোষ, প্রত্যেকেরই পরিবার আছে, সেই পরিবার নিয়ে এলাকায় যে পরিবেশ, ধরুন যেরকম বাজার হাট, সমস্ত কিছুতে কিন্তু একটা এফেক্ট পড়তে চলেছে। যতক্ষণ না পর্যন্ত শ্রমিক সংগঠন আর মালিক কর্তৃপক্ষ বসে এটা সমাধান না করে, স্থায়ীভাবে এখনো কোনো রকম ভাবে জুট মিল বন্ধের নোটিশ কিন্তু দেওয়া হয়নি, বরঞ্চ শ্রমিক সংগঠন থেকে কিন্তু জুট মিলের গায়ে কিন্তু একেবারে। অমল, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে অচল অবস্থা তৈরি হয়েছে গ্যাঞ্জেস জুট মিলে, কতদিন চলবে এই অচল অবস্থা, সেই বিষয়ে কি কিছু জানা গিয়েছে? দেখো, শ্রমিকরা বলছে তাদের দাবি তাদেরকে কর্তৃপক্ষকে মানতে হবে। তারা বলছে আমরা 8 ঘন্টা কাজ করব, 10 ঘন্টাও আমরা ওভারটাইম কাজ করতে পারি, কিন্তু যে প্রোডাকশন আমাদেরকে বলা হচ্ছে করার জন্য, তার জন্য আমাদের কাছে পর্যাপ্ত মেশিন নেই। সেই মেশিন যদি কর্তৃপক্ষ আমাদেরকে দেয়, আমরা নিশ্চয়ই সেই প্রোডাকশনের কাজ আমরা তুলে দেবো। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে নতুন মেশিন দেওয়া হচ্ছে আর মাসে 26 দিন কাজের যে চুক্তিবদ্ধ, সেই চুক্তিবদ্ধ ঠিক মতো মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবে কিন্তু কাজের মধ্যে আর ফিরতে চাইছে না। সেক্ষেত্রে শ্রমিকরা যে দাবি করছে যে তাদের মেশিনপত্র কম থাকার জন্য তাদের সমস্যা হচ্ছে, শ্রমিকদের দাবি কি মালিকপক্ষ মেনেছে বা মানবে বলে কি সেই বিষয়ে কিছু জানিয়েছে?
মালিক পক্ষর সাথে কথা বলার সাথে সাথে তারা এইটুকুই আমাদেরকে জানায় যে তাদেরকে 8 ঘন্টার যে ডিউটি, 8 ঘন্টার বেশি ডিউটি আমরা করতে বলছি না, তার মধ্যে 7.5 ঘন্টা ডিউটি করতে বলছি, 8 ঘন্টা টিফিন আওয়ার দিয়েছি। আর যারা বলছে 26 দিনের চুক্তিপত্র আমরা মানছি না, সেটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ আমরা 26 দিন তাদেরকে কাজ দিচ্ছি। আর ঠিকা শ্রমিকের কথা যখন প্রসঙ্গ উঠে আসে, তার সেই ভিত্তিতে মালিক কর্তৃপক্ষ বলে আমার এখানে প্রোডাকশন বেশি লাগবে, সেই কারণে আমাকে ঠিকা শ্রমিকও ব্যবস্থা করতে হবে, তাই আমরা ঠিকা শ্রমিক নিযুক্ত করেছি, কিন্তু স্থায়ী শ্রমিকের কাজ রাখার পর সেটা। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। গ্যাঞ্জেস জুট মিলে যে অচলাবস্থা তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বিক্ষোভ চলছে, বিক্ষোভ চলে কারখানার গেটের সামনে। দীর্ঘদিন ধরে মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি না মানায় সেই বিক্ষোভ চলে বলেই অভিযোগ। পুজোর আগে গ্যাঞ্জেস জুট মিলে কাজ বন্ধ করে শ্রমিকরা। রবিবার সকাল থেকে প্রায় 1,500 শ্রমিক বিক্ষোভ শুরু করেন। গ্যাঞ্জেস জুট মিলের মধ্যেই গ্যাঞ্জেস জুট প্রাইভেট লিমিটেড ও গ্যাঞ্জেস জুট কোম্পানি লিমিটেড নামে দুটি মিল রয়েছে। সেখানে প্রায় 6,000 স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কাজ করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ী শ্রমিকদের পরিবর্তে অস্থায়ী শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। অল্প শ্রমিকদের দিয়ে বেশি কাজ করাচ্ছে কর্তৃপক্ষ। এমনকি মজদুর কলোনির কোয়ার্টারের বিদ্যুতের বিল হঠাৎই বাড়িয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেন শ্রমিকরা। सब रोज की तरह सब काम करने गया। इसमें नया पुराना सभी लड़का काम कर रहा है। नया लड़का लोग को धमका कर बोलिए, चाहे मजबूरी बस बोलिए, ये लोग को 8 बंडल लिया गया कि 26 दिन काम देगा। 8 महीने भी काम नहीं मिला है लोग को। आधा से ज़्यादा लड़का बैठा हुआ है। साहब लोग से मैनेजमेंट पद से हम लोग बात कर रहे हैं, वो लोग बोला जहाँ जाना है जाओ, जो मशीन चलता है वही चलेगा। ये मशीन नहीं बढ़ाकर शुक्रवार को बोल रहा है कि ओवर टाइम चलाइए। हम लोग बोलते हैं अब ओवर टाइम का चलेगा, लड़का बैठा हुआ है सामने, पूजा पर्व आ रहा है, आप मशीन बढ़ा दीजिए। ये लोग बोले नहीं बढ़ेगा, आप लोग को जो करना है कीजिए। ये मैनेजमेंट एकदम जबरदस्ती पर उतर गया है। और नहीं तो तुमको समझ में आ जाएगा, तुमको बता देंगे। धमकी दे रहा डिपार्टमेंट। हम लोग साहब से अनुरोध किए, रिक्वेस्ट किए कि साहब इतना लड़का बैठा हुआ है, सामने पूजा है, आप कुछ मशीन बढ़ा दीजिए, 2-4 मशीन बढ़ाइएगा, 2 शिफ्ट में मिलाकर सब सेट हो जाएगा। नहीं बढ़ेगा, जहाँ जाना है जाओ। इसके पहले भी हम लोग हड़ताल किए हैं, हम लोग को धमका कर लास्ट में विवश करके हम लोग काम में गए, फिर भी कुछ मशीन बढ़ा। पहले हम लोग 8 बंडल माल जबरदस्ती हम लोग से लिया गया। এবার সরাসরি নজর রাখবো যেদিকে, মধ্যম গ্রামে বছর 7-এর নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। বিচার চেয়ে পথে নামে গ্রামবাসীরা। আশেপাশের দোকানপাট ভেঙে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, চালানো হয় কাঁদানে গ্যাসও। শনিবার রাতে ঘটনাটি জানাজানি হতেই মধ্যম গ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। তার বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। যে বিষয়টা জানতে চাইবো, মধ্যম গ্রামের 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থা, দিকে দিকে যে ছবি উঠে আসছে এত আর্জিকরের ঘটনার পর, মিটিং মিছিল প্রতিবাদ, নানা দিকে কিন্তু প্রতিবাদের রেশ কিন্তু আছড়ে পড়েছে, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। তারপরেও কিভাবে আবারও এক যৌন হেনস্থার অভিযোগ সামনে আসলো? একেবারে সুবর্ণা, দেখো, একেবারে আর্জিকর ঘটনার পরেই কিন্তু এই যে দিকে দিকে যেখানে প্রতিবাদ হচ্ছে, তারপরেও কিন্তু এই যে মহিলা বা শিশুদের উপরে যে যৌন হেনস্থা, এটা কিন্তু একেবারেই বন্ধ হচ্ছে না। সেরকমই কিন্তু চিত্র উঠে এসছে মধ্যম গ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায়। সেই এলাকায় কিন্তু একেবারে 7 বছরের যে শিশুকে কিন্তু যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে ওই এলাকারই এক যুবকের বিরুদ্ধে। এবং এই ঘটনার কথা কিন্তু যখন কালকে জানাজানি হয়, তখন জানাজানি হতেই কিন্তু এলাকারই উত্তেজিত জনতা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ওই যে অভিযুক্তর বাড়ি এবং তার আত্মীয় স্বজনের দোকান একাধিক জায়গায় ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ এবং উত্তেজিত জনতাকে সামাল দিতে তারা কিন্তু প্রথম চেষ্টা করে, কিন্তু পুলিশের সামনে কিন্তু উত্তেজিত জনতা তারা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে যায় এবং অভিযুক্ত এবং তার যে আত্মীয়, তাদের দোকান বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় এবং বিক্ষোভ দেখাতে থাকে। এক প্রকার পরিস্থিতি যখন বেসামাল হয়ে যায়, তখনই কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে লাঠি চালানো হয় এবং কাঁদানে গ্যাসের সেল পাঠানো হয়, এমনটাই কিন্তু দেখা যায় চিত্র। তবে এই ঘটনায় কিন্তু একেবারে থমথমে পরিস্থিতি, একেবারে এলাকায় কিন্তু পুলিশ পিকেট নামানো হয়েছে এবং
গোটা ঘটনায় কিন্তু একেবারে থমথমে হয়ে রয়েছে এলাকায়। রাতেই কিন্তু একেবারে তন্ময়, দেখো আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে যৌন হেনস্থার অভিযোগের যে অভিযোগটি আসছে, ঠিক কি করে ঘটলো এই ঘটনা, সেই বিষয়ে যদি একটু জানাও। দেখো কিভাবে ঘটলো এই বিষয়ে কিন্তু এখনো পুলিশের তরফ থেকে সেরকম ভাবে কিছু সুনির্দিষ্টভাবে কিছু পাওয়া যায়নি। তবে পরিবারের তরফ কাছে বাচ্চাটি যে যখন অভিযোগ করে তখন ওই পরিবারের তরফ থেকে কিন্তু থানায় যে লিখিত অভিযোগ দায়ের করা হয়, তারপরে কিন্তু ঘটনার জানাজানি হয় এবং পরবর্তীতে কিন্তু রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আজকে যখন তাকে বারাসাত জেলা আদালতে নিয়ে যাওয়া হয়, বিচারক কিন্তু তাকে 3 দিন পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে অভিযুক্তকে। এই ঘটনা নিয়ে কিন্তু একেবারেই উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এবং এখন পর্যন্ত এলাকায় কিন্তু পুলিশ পিকেট বসানো রয়েছে। সুবর্ণা, একেবারে দেখো, গতকাল যে ঘটনা ঘটেছিল, গতকালের পর আজকে ঠিক কি পরিস্থিতি মধ্যম গ্রামের? দেখো একেবারেই এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি এবং পুলিশ কিন্তু একেবারে পুলিশ পিকেটিং। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে মধ্যম গ্রামের ছবি, যৌন হেনস্থার শিকার 7 বছরের নাবালিকা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষুব্ধ হয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। আশেপাশের দোকানপাট ভেঙে দেয় এবং সেখানে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে, পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ সেখানে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে। শনিবার রাতে ঘটনাটি জানাজানি হতেই মধ্যম গ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন এবং তার বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিক্ষোভ হঠাৎ ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেন এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী। পঞ্চায়েত সদস্যের বাড়িতেও চড়া হয় বিক্ষোভকারীরা। রবিবার সকালে পরিস্থিতি থমথমে এবং বিশাল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছিল এবং যেমনটা খবর পাওয়া গিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত। তাহলে আমার বড় দাদা থেকে ধাক্কামুক্কি ঝামেলা হচ্ছিল। আমিও গিয়েছি, বলেছি ওর বড় দাদা যে রেপ করেছে, ওর বড় দাদা হাসুয়াটে নিয়ে আমাকে মেরেতে এসেছিল। আমার পুরো গঞ্জি ছিল পুরো ছেড়ে গেছে। আমরা বলেছি, ওরা এসেছে মাঠে, পুরো উপর থেকে ইটগুলো চালিয়েছে, ফের আমরাও চালিয়েছি। ফের ওখান থেকে পালাপুলি হচ্ছে, অ্যাসিডটা বের করে মানে আমাদের উপরে ফেলছিল। আমরা পালিয়েছি, ওখান থেকে স্যার ফের এসেছি। স্যারকে বলেছি, বলছে দাঁড়াও, এখানে ভিড় হয়ে যায়, ওদেরকে আরোপিটাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ, সেটা ভিতরের মধ্যে 1 ঘন্টা থেকে ক্যামের পুলিশের বিচার হচ্ছিল। আর যে মেয়ের যার সাথে বাচ্চাদের কে বিচার করছিল? মেম্বার হাফিজ মেম্বার আছে ওইখানে, বলছে সেটেলমেন্ট হচ্ছিল টাকার জন্য। ওর বাপ, হ্যাঁ সেটেলমেন্ট, ওর বাপ এসে যার বাচ্চাদের সাথে ওর বাপ, এরপরেই তোমরা হ্যাঁ আমরা এই করেছি। হয়েছিল কি, আমাদের গ্রামে একটা রৌপ বলে একটা লোক, উনি একটা বাচ্চা 9 বছরের বাচ্চার সঙ্গে কি অপরাধ করেছে সেটা জানি না। এবারে আমার হাজব্যান্ড মেম্বার, এখানকার সদস্য, ওনাকে ফোন করে ডাকা হয়েছে। উনি গিয়েছে, যাওয়ার পরে উনি যে আর কি যার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে উনি সব খুলে বলার পরে উনি, আমার হাজব্যান্ড কী করলো, বাচ্চাটা নিয়ে একটু আদর করে, ওখানে একটু কেঁদে আদর করে তা বললো কি, এখন তো প্রশাসনের হাতে দিতে হবে তুলে, আমরা কিছু করতে পারবো না। তারপরে আইসির কাছে ফোন করলো আমার হাজব্যান্ড। আইসি বলল যে আমরা শুনেছি, আমরা রাস্তায় আছি, এসে গেছি আপনাদের গ্রামে, ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন বলে আইসি আসলো। আইসি যে দোষী ছিল সে পলাতক হয়ে গেছিল। এবার আইসি এসে আইসির সঙ্গে দীপঙ্কর বাবু ছিল, অভিজিৎ স্যার ছিল, ওনাদের সঙ্গে আমার হাজব্যান্ড তখন থেকেই ছিল ওনাকে হেল্প করতে করতে ও দোষীকে পাওয়া গেল না, ওনার ভাইদের সব তুলে নিয়ে গেল। তারপরে আমাদের ওই পার্টের যে মেম্বার সিরাজউদ্দিন, আর ওই পার্টের একজন আছে আতাবউদ্দিন বলে, উনি ক্রিমিনাল, ওনার ছেলেরাও সব ক্রিমিনাল, রেকর্ডের নাম আছে, ওনাদের কাছে সব কিছু অস্ত্র থাকে। ওনারা লোক পাঠিয়ে ওনাদের আগে ভাঙচুর করলো, তারপরে বলেছে মেম্বারের বাড়িটা গিয়ে ভেঙে।
এবার নজর রাখবো মুর্শিদাবাদে। গ্রামে মদের দোকান করায় প্রতিবাদ গ্রামবাসীদের। রীতিমতো রণংদেহী হয়ে মদের কাউন্টার ভাঙচুর করে মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের সুতে থানার গাঙ্গিন গ্রামে। আমরা কথা বলে আমাদের প্রতিনিধি রয়েছে সাগর, সরাসরি তার থেকে জানার চেষ্টা করবো ঠিক কি ঘটনা ঘটেছে। সাগর, এখন দেখো যে বিষয়টা দেখা যাচ্ছে যে সুতি থানার যে গাঙ্গিন গ্রাম, সেই গাঙ্গিন গ্রামের একদম যে ঘনবসতি এলাকা, সেই ঘনবসতি এলাকার মধ্যেই কিন্তু একটা মদের দোকান খোলা হয়েছিল এবং সেই মদের দোকান খোলার পর থেকেই কিন্তু গ্রামবাসীরা যে মহিলারা আছে এবং পাশে যে এলাকার যে ছেলেগুলো আছে তারা কিন্তু বারংবার প্রশাসনের কাছে এবং পুলিশের কাছে বারংবার আর্জি জানানো হয়েছে যে এই ঘনবসতি এলাকার মধ্যে যেন কোনো রকম মদের দোকান না খোলা হয় এবং তার পারমিশন যেন না দেওয়া হয়। তবে পুলিশ সেই বিষয়ে কোনো রকম কোনো গুরুত্ব দেয়নি। পাশাপাশি যে ওখানকার যে প্রধান বা আছে ওখানকার তাদেরকেও কিন্তু বলা হয়েছিল, তারাও কিন্তু সেই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি। ওখানকার যে বিডিও আছে তাকেও কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল, তারাও কিন্তু সেই বিষয়টাকে নজর দেয়নি। তবে যার ফলে মদের দোকান, এলাকার মধ্যে মদের দোকান আছে, সেই কারণের জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে যারা মদ পান করে তারা কিন্তু ওই এলাকায় ওখানে গিয়ে মদ পান করে এবং পাশাপাশি ওই এলাকার যে মহিলারা আছে তাদেরকে টোন কাটে। এবং কালকে সন্ধ্যের সময় যখন একজন মহিলা তার টিউশন সেরে যখন বাড়ি যাচ্ছিল তখন কিন্তু তাকে তার হাত ধরে টানা হয়েছিল, এমন একটা অভিযোগ উঠেছে। সেই কারণের জন্য কিন্তু আজকে সেই ওখানকার এলাকার যে মহিলারা আছে এবং পাশাপাশি ওখানকার ছেলেগুলো ক্ষিপ্ত হয়ে সেই মদের দোকান গিয়ে ভাঙচুর চালায় এবং ওই মদের দোকানের ওখানে করে কেন করা হচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলে প্রশাসনের কাছে। ফলে যে ওখানকার এলাকায় পুলিশের সুতি থানা যে পুলিশ, এই পুলিশ থানা পুলিশকে খবর দেয়, সুতি থানা পুলিশ ওই এলাকার মধ্যে গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পাশাপাশি তাদের এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলে যে এই খুব তাড়াতাড়ি শীঘ্রই তার একটা সুব্যবস্থা করা হবে। একেবারে সাগর, দেখো যে বিষয়টা জানতে চাইবে, কতদিন ধরে গ্রামের মধ্যে চলছে এই মদের দোকানটি? দেখো এই সবে মাত্র প্রায় 1 বছর থেকে 1.5 বছর হচ্ছে এই মদের দোকানটি খোলা হয়েছিল। যখন মদের দোকান খোলা হচ্ছে তখন কিন্তু বারংবার বলা হয়েছিল যে এই মদের দোকান যাতে না খোলা হয়। যেহেতু গ্রামের ঘনবসতি এলাকা, সেই ঘনবসতি এলাকার মধ্যেই মদের দোকান পারমিশন পাই কি করে, এই প্রশ্ন কিন্তু তারা তুলেছিল। যে এমনিতেই তো যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু এলাকা থেকে প্রায় মোটামুটি 200 মিটার দূরে কিন্তু মদের দোকানের পারমিশন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম মুর্শিদাবাদের ছবি, গ্রামেই মদের দোকান, আর সেই মদের দোকান গ্রামের মধ্যে থাকার কারণে ক্ষুব্ধ হয়ে পড়েন গ্রামবাসীরা। কারণ মদের দোকানে মদ খেয়ে রীতিমতো যে রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়া মহিলাদেরকে কু ইঙ্গিত কটু কথা বলে সেখানকার লোকজন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের মানুষজন। তাই আজ যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, ওই মদের দোকানে ভাঙচুর চালায় গ্রামের মহিলারা। তারা রীতিমতো ভাঙচুর চালায় মদের কাউন্টার। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনাস্থলে পৌঁছায় খবর পেয়ে সুতি থানার পুলিশ। দফায় দফায় গ্রামবাসী ও মহিলাদের বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আরজিকর নিয়ে সরকার বিরোধী আন্দোলনের রাশ কি এখন পদ্ম শিবিরের হাতে? সিপিআইএম এর ছাত্র যুব নির্যাতিতার দেহ আটকানোর পর প্রথম সামনে আসে বিষয়টি। তারপর ধারাবাহিক আন্দোলনে কি এগিয়ে গেল বিজেপি, নাকি শহরের আন্দোলন গ্রামে ছড়িয়ে দেওয়ার গেরিলা কৌশলে নজর বামেদের? দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। রাধা গোবিন্দ কর জীবন দশায় হয়তো ভাবতে পারেননি মানুষ সেবার সৃষ্টিক্ষেত্র মানুষের চর্চায় আসবে নির্যাতিতার পরিণতি নিয়ে। আরজি করের ঘটনা সামনে না আসতে পারত যদি না সেদিন বাম ছাত্র যুবরা শববাহী শক্ত আটকাত। যারা এই ঘটনা সম্পর্কে সচেতন তাদের একটা বড় অংশ এমনটাই মনে করেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেই আন্দোলনকে ধরে নেয় পদ্ম শিবির। এখনও চলছে তাদের ধর্ণা। এরপর আরও কর্মসূচি নেওয়ার কথাও বলেছেন তারা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, একদিনে কালীঘাট, নবান্ন, লালবাজার অভিযান করবে। এই ইস্যুতে বন্ধ করেছে তারা। তবে কি বিরোধী আন্দোলন আরও একবার বামেদের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি? বাম ছাত্র যুবর অন্যতম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মনে করেন এর উত্তর তো দেবে সময়। নাকি কোথাও একটা কি মনে হচ্ছে না যে আন্দোলনটা তোমরা তোমাদের দিক থেকে শুরু করেছিলে এবং সেদিনে আরজি করের গাড়ি না বের করতে দেওয়া, তার পরবর্তী সময় ধারাবাহিক আন্দোলন, সেই জায়গাটায় বিজেপি তারা তাদের মতো করে এই মুহূর্তে ধর্ণা আন্দোলন করছে, বিভিন্ন কর্মসূচিতে তারা ফোরফ্রন্টে রয়েছে এবং আন্দোলনটাকে তারা অন্তত অনেকটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছে বা এরম ধরনের একটা বিষয় অন্তত মানুষ মনে করছে। আপনার এই বিষয়ে কি বক্তব্য, যে আন্দোলনটা কি আদতে আপনাদের হাত থেকে সরে গেল? আপনারা শুধুমাত্র ওই তত্ত্বের কচকচানি বা ওই আবার কি করব এই ধরনের বিষয়ের মধ্যে আটকে রইলেন? আরজি করে ঘটনার পর এই এখন হাওড়া হসপিটাল আর একটু আগে পাওয়া খবর নদিয়ার কৃষ্ণগঞ্জ পর্যন্ত অন্তত পক্ষে প্রায় 1.5 ডজনের কাছাকাছি একই ঘটনার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আন্দোলনটা আরজি কর তো নিশ্চিত ভাবে একটি চালছিলাম, এই আন্দোলনটা তো একটা রয়েছে। এবার যেটা হলো যে আরজি করে গাড়ি আটকানো, সেটা খবর পেয়েছিলাম, আমরা গেছিলাম, আমাদের মনে হয়েছিল যে পরিবার তার সঠিক কথাটা বলার জায়গা পাচ্ছে না, বা আমরা যারা গেছিলাম আমরাও মনে করেছিলাম যে বোধহয় পরিবারের সঙ্গে কথা বলাটা বা জিনিসটা আমরাও সেই সুযোগটা পাচ্ছি না, এবং পুলিশ সেটা আটকাচ্ছে এবং পশ্চিমবঙ্গের অভিজ্ঞতাও তাই। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে গোটা রাজ্যের আজকের প্রতিবাদের আন্দোলনটা ধর্ষক খুনি বিরোধী বনাম গোটা রাজ্যের মানুষ হয়েছে। তাহলে সেই আন্দোলনে কে আন্দোলনটা ছিনিয়ে নিল, সেইটার কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে যারা ছিলেন, হসপিটালের বাইরে অবস্থান মঞ্চে যারা আছেন, গ্রামের মোড়ে যারা আছেন, হসপিটালের বাইরে যারা এমনি মানুষ যারা সেখানে বসে আছেন, এমনকি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির পরও সাধারণ মানুষ ডাক্তারদের আন্দোলনকে এখনো পর্যন্ত সমর্থন করে যাচ্ছেন পরিষেবা বন্ধ থাকার পরও। এই আন্দোলনটা আজকে গোটা রাজ্যের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে, এবং সেটার জন্য যে প্রথম পাথরে ঠোকাঠুকি করে এক টুকরো আগুন ছিটকে দেওয়া, সেই কাজটা পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবরা করতে পেরেছিল। সেটা তাদের কাজ, সেটা তাদের দায়বদ্ধতা। এখানে তারা যে বিরাট কিছু কাজ করে ফেলেছে এমনটা নয়, এটা তাদের কাজ ছিল, করেছে। আর আন্দোলনের শেষ কথা কে বলবে, সেটা তো তাদের আদর্শ, নীতি এবং রাজনৈতিক ভাবে হয়। যদি আপনি রাজনীতির আন্দোলন মানে রাজনৈতিক ভাবে এই আন্দোলনের কথা বলেন, বিজেপি তৃণমূলের কোনো এখতিয়ার, কোনো অধিকার এবং আদর্শগত মেয়েদের বিরোধী তাদের যা উদ্দেশ্য, লক্ষ্য এবং আদর্শ আছে, সেই জায়গায় এরা তার শেষ দেখে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার মনে হয় যে এই আন্দোলনকে গ্রাম বাংলার একদম সাধারণ মানুষ, যে মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছে, তাদের মধ্যে এটা পেনিট্রেট করতে পারবে? গ্রাম বাংলায়, হ্যাঁ, গ্রাম বাংলায় পৌঁছালেই এই ছবি দেখতে পাবেন। গ্রাম বাংলায় যদি পৌঁছে যায় কেউ, এই ছবি দেখতে পারবে। আমি আপনাকে বলছি, গত পরশুদিন একটা গ্রাম থেকে 200 জন 300 জন লোকজন বেরিয়ে মিছিল করেছে ওই একই এলাকায়। 1 সপ্তাহের মধ্যে দুবার মিছিল হয়েছে, এবং মানুষ শুধু ওইটার জন্য নয়, ওর সঙ্গে আর যা যা ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সূত্রের খবর, সিপিআইএম এর লক্ষ্য এই আন্দোলনকে শুধুমাত্র শহরে না রেখে গ্রামে ছড়িয়ে দেওয়া এবং তার মধ্যে দিয়ে তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে নড়ানো। সেটা হলে অনেকটাই পুরনো জমি বামেরা ফেরত পাবে বলেই মনে করছে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।